ওয়েলকাম সবাইকে ডাক বাংলা সাইমনে। আমি চলে এসেছি আপনার জন্য দুটো নতুন ভৌতিক গল্প নিয়ে। আর আমাকে যদি কেউ সত্য ভৌতিক গল্প পাঠাতে চান অথবা কোনো ভূতের গল্প পাঠাতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশানে দেখুন আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আপনি ঘটনা বা গল্প পাঠাতে পারেন। তাহলে বেশি না কথা বলে আজকের গল্প শুরু করা যাক। রানাঘাটের এক নির্জন প্রান্তে ছিল এক পুরনো রাজবাড়ি। শত বছরের পুরনো এই রাজবাড়িটি এখন পরিত্যক্ত, ধ্বংসস্তূপের মতো দাঁড়িয়ে আছে। কেউ ওদিকে যেতে সাহস পায় না। গ্রামবাসীরা বলে সন্ধ্যার পর যেখানে অসুবিধা ঘুরে সেখানে যাওয়া উচিত না। বাতাসে ফিসফিসানি শব্দ ভেসে আসে সেখান থেকে, আর মাঝে মাঝে বাড়ির জানলায় ছায়ামূর্তি দেখা যায়। এই বাড়িটি ছিল জমিদার প্রতাপ নারায়ণের। কুখ্যাত ছিল নিষ্ঠুরতার জন্য। প্রজাদের উপর অত্যাচার করতেন, বিশেষ করে যারা কর দিতে পারত না তাদের বাড়িঘর জ্বালিয়ে দিতেন। সবচেয়ে ভয়ঙ্কর কাহিনী হলো এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারের মেয়েকে নিয়ে। এক সন্ধ্যায় জমিদার সেই মেয়েটিকে জোর করে রাজবাড়িতে নিয়ে আসেন। তার মা বাবা কাঁদতে কাঁদতে বাড়ির সামনে বসে প্রার্থনা করতে থাকে, দেবতারা আমাদের ন্যায় বিচার দাও। কিন্তু তাদের আর্তনাদ উপেক্ষা হয়েছিল সেদিন। পরদিন সকালে সবাই দেখতে পায় মেয়েটি রাজবাড়ির ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। তবে আশ্চর্যজনকভাবে জমিদার প্রতাপ নারায়ণ সেদিন থেকে পাগল হয়ে যান। কয়েকদিনের মধ্যে তিনি নিখোঁজ হয়ে যান, আর তার পরিবার ধীরে ধীরে একে একে অদৃশ্য হয়ে যায়। অনেক বছর পর কিছু মানুষ সাহস করে বাড়িটিতে ঢোকার চেষ্টা করেছিল। প্রথমে যে তিনজন গিয়েছিল তারা কেউ ফিরে আসেনি। তারপর একদল গবেষক বাড়িটিতে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। ক্যামেরা, টর্চ আর সরঞ্জাম নিয়ে তারা ঢোকে। প্রথম দিকে সব স্বাভাবিক ছিল, কিন্তু রাত 12টার পর থেকেই শুরু হলো বিভীষিকা। হঠাৎ করেই বাতাসে ভেসে আসে কান্নার শব্দ। মোমবাতির আলো নিভে যায়, কিন্তু হাওয়া ছিল না। ক্যামেরায় ধরা পড়ে একটা মেয়ের ছায়া, যে পেছন দিকে ফিরে দাঁড়িয়ে আছে। এক গবেষকের শরীরে আচমকা গভীর আঁচড়ের দাগ দেখা যায়। আতঙ্কে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু দরজাগুলো যেন আপনা-আপনি বন্ধ হয়ে গিয়েছিল। অনেক চেষ্টার পর সকালে যখন সূর্যের আলো পড়ে তখন দরজা খুলে দেখতে পায় তারা বাড়ির ছাদের উপর মেয়ের সাদা ছায়া দাঁড়িয়ে আছে, চোখগুলো লাল। এই ঘটনার পর থেকে কেউ আর রাজবাড়িতে ঢোকার সাহস করে না। তবে রাতের বেলা মাঝে মাঝে বাড়ির ভেতর থেকে কান্নার শব্দ শোনা যায়। আর কেউ কেউ দাবি করে তারা ছাদের উপর মেয়ের দাঁড়িয়ে থাকা দেখেছে। সে কে তারা কেউ যায় না। গবেষকদের ধারণা জমিদারের অভিশপ্ত আত্মা এবং সেই নির্যাতিত মেয়ের আত্মাটি এখনও রাজবাড়িতে ঘুরে বেড়াচ্ছে। কেউ তাদের শান্তি দিতে পারছে না। আশা করছি আপনাদের প্রথম গল্প ভালো লেগেছে। তাহলে বেশি না কথা বলে আজকে দ্বিতীয় গল্পে যাওয়া যাক। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম কানাইপুর, যেখানে সন্ধ্যা নামলেই মানুষের ভেতর এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে যেত। লোকমুখে প্রচলিত ছিল এই গ্রামে রাতের বেলা বের হলে আর ফেরা যায় না। কিন্তু সাহসী যুবক তপন কুসংস্কার বিশ্বাস করত না। তপন ছিল একজন গবেষক, যার মূল আগ্রহ ছিল লোককথা ও ভুতুড়ে ঘটনাগুলো যাচাই করা। একদিন সে ঠিক করল এই কুসংস্কারের সত্য মিথ্যা পরীক্ষা করবে। গ্রামের বয়োজ্যেষ্ঠরা অনেকবার নিষেধ করলেও সে কর্ণপাত করল না। রাত 12টার সময় সে গ্রাম সংলগ্ন পুরনো পরিত্যক্ত নিশি বাড়িতে রওনা দিল। বাড়িটি বহু বছর ধরে ফাঁকা পড়েছিল। কেউ বলতো ব্রিটিশ আমলে এখানে জমিদারের এক নিষ্ঠুর কর্মচারী বহু গ্রামবাসীকে অত্যাচার করে হত্যা করেছিল। আবার কেউ বলে এখানে এক বিধবার আত্মহত্যার পর থেকেই অশরীরা বাস করতে শুরু করে। এসব কাহিনী শুনে তপন শুধু হাসত, কিন্তু সেই রাতে সে হাসতে পারল না। নিশি বাড়ির সামনে পৌঁছাতেই চারপাশের পরিবেশ হিমশীতল হয়ে উঠল। পা বাড়ানোর সঙ্গে সঙ্গে কোথাও যেন ফিসফিসানি শোনা যাচ্ছে। হঠাৎ করেই দমকা বাতাসে একটা জানলা খুলে গেল, আর ভেতর থেকে ভেসে এলো একটা নারীর কান্নার শব্দ। তপন সতর্ক হয়ে এগিয়ে গেল। টর্চ লাইটের আলোয় দেখল দেওয়ালে লালচে দাগ, যেন বহু বছর আগেকার রক্তের ছোপ।
সেই মুহূর্তে একটা শীতল হাত তার কাঁধে স্পর্শ করল। সে চমকে ঘুরে দাঁড়ালো, কিন্তু কাউকে দেখতে পেল না। এবার দরজার পাশ থেকে আস্তে আস্তে একটি ছায়ামূর্তি গঠন হতে শুরু করলো। অর্ধেক পচা গলা মুখ, এক চোখ নেই, কঙ্কালসার হাত দিয়ে সে তপনের দিকে এগিয়ে আসছে। তপনের গা শিউরে উঠল, পাগুলো এক চুলো নড়ল না। হঠাৎ সেই মুহূর্তে বিকট চিৎকার করে বলে উঠল, তুমি এখানে কেন? চলে যাও, বলছি চলে যাও, নয়তো তোমারও এখানে আমার মতো পরিণতি হবে। তপন তখনও নিজের বিশ্বাস আঁকড়ে ধরে বলল, তুমি কে? মূর্তিটি দুঃখস্বারভাবে কণ্ঠে বলল, আমি এই বাড়ির শেষ বাসিন্দা। আমার মৃত্যুর পর থেকেই এখানে আমরা বন্দি। আমাদের কষ্টের প্রতিশোধ এখনও নেওয়া হয়নি। যেই এখানে আসে সে আর ফিরে যেতে পারে না। এই বলে সে সামনে এগিয়ে আসতেই তপন জ্ঞান হারিয়ে ফেলল। পরদিন সকালে গ্রামের লোকজন তাকে অজ্ঞান অবস্থায় নিশিবাড়ির দরজায় সামনে পড়ে থাকতে দেখল। কেউ জানতো না কি হয়েছিল সেই রাতে, কিন্তু তপন যখন জ্ঞান ফিরে পেল তখন তার চুল অর্ধেক পাকা হয়ে গিয়েছে। সেই রাতের পর থেকে তপন আর কখনো রাতের অন্ধকারে একা বের হয়নি। আর নিশিবাড়ি আজও সেটি দাঁড়িয়ে আছে, রহস্য আর ভয়াল ইতিহাস বুকে নিয়ে।